Hey everyone, this is Mustakim and welcome to my YouTube channel Mustakim's Throttle. আজকে আমরা আলোচনা করব সুজুকি জিক্সারের 10টা খারাপ দিক নিয়ে। তো পয়েন্ট আকারে আপনাদের সাথে আমি শেয়ার করব যেগুলো আর কি আমি ফেস করেছি এবং আমাদের চারপাশে আমার ভাই ব্রাদার যারা আছে যারা সুজুকি জিক্সার ইউজ করে তাদের এক্সপিরিয়েন্স এবং আমার এক্সপিরিয়েন্স সবই শেয়ার করার ট্রাই করব। 1 নম্বরে মাইলেজ কমে যায়। প্রথমে মাইলেজ ভালো থাকলেও সময়ের সাথে সাথে এটা 30-40 কিলোমিটারেরও নিচে নেমে আসে, যেটা শুরুতে নতুন বাইকে যেই মাইলেজ পাওয়া যায় সেটা মনে করেন কিছুদিন চালানোর পরে ওই মাইলেজটা পাওয়া যায় না, যেটা কার্বোরেটরের ক্ষেত্রে। এফআইআর ক্ষেত্রেও কিছুটা ড্রপ করে, যেটা আমি ফেস করতেছি আপাতত। দ্বিতীয়ত 2 নম্বরে বলা যায় বাইক প্রচণ্ড ভারী, 135 কেজি প্লাস হওয়ায় ট্রাফিক বা ঘন ঘন রাস্তায় নিয়ন্ত্রণে একটু ঝামেলা হয়ে যায়, যেটা শুরুতে আমার খুবই কষ্ট হতো আর কি গাড়িটা আমার বাসা থেকে বের করতে এবং মোড় ঘোরানোর সময় আর কি গাড়িটা কোনো জায়গায় রাখার পরে যদি গাড়িটা ঘোরাতে হয় তখন আমার খুবই কষ্ট হতো, কিন্তু এখন সেটা আর হয় না। এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে, এখন আর আমার ওই সমস্যাটা হয় না। 3 নম্বরে সিট কমফোর্ট সমস্যা, যেটা শর্ট রাইডে বলতে গেলে সমস্যা ফিল হয় না, কিন্তু লং রাইডে গেলে এই বাইকটা লং রাইডের জন্য নাও বলতে পারেন আপনারা, কিন্তু প্রচণ্ড মাজা ব্যথা এবং পিলিয়ন ঠিকমতো বসতে পারে না, বসলেও আনকমফোর্টেবল ফিল করে। 4 নম্বরে স্পেয়ার পার্টস প্রচুর দামি। অন্যান্য 150cc বাইকের তুলনায় সুজুকি জিক্সার এফআই ডিস্কের পার্টসের দাম প্রচুর হাই, যেটা অরিজিনালি কিনতে গেলে আপনি যদি বাহির থেকে কিনতে যান তার প্রায় ডাবল দামে আপনাদের শোরুম থেকে কিনতে হবে। পার্টসের দাম কিছুটা কমানো উচিত সুজুকির। তারপর 5 নম্বরে রিসেল ভ্যালু আগে ভালো থাকলেও এখন কিছুটা কম। হিরো বা হন্ডা এর মতো এখন আর রিসেল ভ্যালু পাওয়া যায় না বললেই চলে। ইয়ামাহাতেও এখন ভালো রিসেল ভ্যালু পাওয়া যায়। 6 নম্বরে বলতে পারি আমরা ইঞ্জিন হিট হয়। ইঞ্জিন আমারটা এখনও প্রায় 2500-3000-এর মতো চলা হয়ে গেছে, এখনও আমার বাইকে প্রচুর ইঞ্জিন হিট হয়। দীর্ঘ রাইড বা সিটি ট্রাফিকের দ্রুত ইঞ্জিন গরম হয়ে যায়। দীর্ঘ রাইডে তো কোনো কথাই নাই, একটু পরপর আর কি রেস্ট দেওয়া দরকার বাইকে, কিন্তু শর্ট রাইডে একটু টানাটানি করা অবস্থায় প্রচুর হিট হয়। 7 নম্বরে বলতে পারেন সাসপেনশন প্রচুর হার্ড, যেটা আমারটা এখন আস্তে আস্তে ফ্রি হচ্ছে, কিন্তু শুরুতে সাসপেনশন অনেক হার্ড থাকে এবং এখন আবার যখন একটু বেশি বয়স হয়ে যায় গাড়ির তখন আবার বেশি ফ্রি হয়ে যায়, এটা আবার সমস্যা। 8 নম্বরে যে সমস্যাটার কথা বলবো এই সমস্যাটা মোটামুটি আপনারা সবাই ফেস করেন যারা সুজুকি জিক্সার ইউজ করেন। এটা হচ্ছে আপনার অয়েল ট্যাঙ্কের যে লকটা আছে এটা কিছুদিন পর পর জ্যাম হয়ে যায়। এত বাজে কোয়ালিটির একটা ট্যাঙ্ক লক দিছে, যেটা একটু পানি ঢুকলে অথবা একটু ময়লা চলা ঢুকলে এত পরিমাণ জ্যাম হয় যেটা আর কি অনেক কষ্ট সহকারে WD-40 ছাড়া খোলাই যায় না। আমি যেই কয়বার তেল নিতে যাই ওই কয়বারই আর কি আমার এই সমস্যাটা ফেস করতে হয়। তো আপনাদেরও কি এই সমস্যাটা হয় নাকি এটা আপনারা একটু কমেন্টে জানাবেন, কারণ এটা আমার একদিন পরপরই ফেস করতে হয়। 9 নম্বরে আমরা যে সমস্যাটা ফেস করি এটা হচ্ছে 70-80 কিলোমিটার টানে যখন আমরা চালাই গাড়ি তখন প্রচণ্ড পরিমাণে হ্যান্ডেল এবং ফুটপেক এত পরিমাণ ভাইব্রেশন করে যে মনে হচ্ছে যে একটা ভূমিকম্প হচ্ছে গাড়ির মধ্যে, এত পরিমাণ একটা ভাইব্রেশন ফিল হয়। এটা মোটামুটি সবার বাইকই হয়। আমি যাদের বাইক চালিয়েছি এখন পর্যন্ত জিক্সার মনোটন, জিক্সার এফআইএবিএস, জিক্সার কার্বোরেটর যেটাই বলেন না কেন, একটু 70-80 কিলোমিটার উপরে যখন টানবেন তখনই দেখবেন এটার ফুটপ্যাক এবং হ্যান্ডেল প্রচণ্ড ভাইব্রেশন করে। এটা কেন করে এটা এখন পর্যন্ত সুজুকিও ক্লিয়ারলি বলতে পারে নাই। এটা আমি এবার থার্ড সার্ভিসের সময় তাদের সাথে কথা বলেছি, তারা বলল এটা নাকি অনেকেই রিপোর্ট করেছে, কিন্তু এখন পর্যন্ত সুজুকি এটা নিয়ে কোনো পদক্ষেপ নেয় না। 10 নম্বরে আমরা যেই সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বাইকের হেডলাইট উজ্জ্বলতা একদম নেই বললেই চলে। রাত্রে যখন আমরা রাইড করি গাড়িটা, অপর প্রান্তে যখন একটা প্রাইভেট কার অথবা একটা ট্রাক আসে তখন বিশ্বাস করেন আমি চোখে কোনো কিছু দেখতে পারি না, এবং ওইটা যাওয়ার পরে ওই তুলনায় মনে হয় গাড়ির আমার রিক্সারে কোনো আলোই নেই। তো রাত্রে যখন আমি গাড়িটা রাইড করি তখন আমার প্রচণ্ড ভয় হয় এই কম পরিমাণ লাইটের আলো নিয়ে নাইট রাইড করাটা প্রচণ্ড রিস্কি একটা বিষয়। এই জন্য আমি রাত্রে খুবই কমই এই বাইকটা নিয়ে বের হই,
কারণ খুব শীঘ্রই আমি এই বাইকে ফগ লাইট ইনস্টল করব, তখন রাত্রে একটু সেফলি বাইকটা চালাতে পারবো। যদিও ফগ লাইটে মামলা দেয়, কেন দেয় এটা জানি না। যদি কেউ চোখে কম থাকে তারাই তো এটা ইউজ করবে, তারা যারা বেশি থাকে তারা তো আর ফগ লাইট ইউজ করবে না। বাংলাদেশের নিয়ম কানুন বোঝা খুবই কষ্টকর। এখন আমি আপনাদেরকে আরেকটা সমস্যার কথা বলবো, যেটা 2-3 দিন যাবত আমি ফেস করতেছি। চেন থেকে কেমন জানি একটা বাজে নয়েজ আসে। এত তাড়াতাড়ি তো চেন সেট নষ্ট হয়ে যাওয়ার কথা না, তাও আমি রাইড করার সময় আর কি একটা আছে না মনের শান্তি, ওই শান্তিটা পাইতেছিলাম না। আগে তোমার গাড়িতে কোনো সাউন্ড ছিল না, এখন আমি রাইড করার সময় চেন থেকে একটা বাজে নয়েজ পাচ্ছি, যেটা আমি আর কি থার্ড সার্ভিসে ওনাদের বলছিলাম যে চেন থেকে একটা শব্দ হচ্ছে। কিসের শব্দ তারাও বের করতে পারে নাই। পরে বললো যে চেনটা লুপ করতে, পরে চেন ওয়াশ করে ওইখান থেকেই আর কি সুজুকি সার্ভিস সেন্টার থেকে চেন ওয়াশ করে লুপ করে দিছে। বাসায় আস্তে আস্তে দেখি আবার এই সমস্যা। আগামীকাল রাত্রে আমাদের পরিচিত একটা গ্যারেজে বাইকটা দেখানো হয়েছে, তখন দেখি বাইকের চেন পকেট থেকে এত বড় বড় আর কি বলতে গেলে ইটের টুকরার মতনই লাল মাটির দলা পাওয়া যায়। ওগুলা ক্লিয়ার করার পরে চেনটা আবার ওয়াশ করছি, ওয়াশ করার পরে তারপরে আবার চেন লুপ করছি, তাও সমস্যা সমাধান হয় না। আজকে সকালেই বলতে পারেন, আজকে সকালে বাইক নিয়ে গ্যারেজে যাই, তারপর আবার চেনটা একটু হালকা টাইট দিই, আরও বিভিন্ন সমস্যা সমাধান ট্রাই করি, কিন্তু তারপরও আমি ওইরকম সমাধান পাই নাই চেনটার। কী বলবো, সুজুকি যদি এইভাবে সার্ভিস দেয় তো সুজুকি বেশি দিন বাংলাদেশে তাদের রেপুটেশন ধরে রাখতে পারবে না বললেই চলে। তো দেখছেন আজকে আমি সকাল সকাল বের হয়েছি, তো অফিসের লোকজন যাতায়াত করতেছে, এর মধ্যে আমি আজকে বাইক রাইড করার জন্য বের হলাম। তো কেন জানি না সকাল সকাল আমার ভয়েসটা খুবই আটকে যাচ্ছে, কথা ক্লিয়ারলি মুখ থেকে বের হচ্ছে না। কেন বের হচ্ছে না এটা কে বলতে পারবে, আল্লাহ জানে। হয়তো ঘুম ঠিক মতো হয় না এই জন্য, কারণ কালকে রাত্রে আমি প্রায় 2টা-3টা পর্যন্ত আমি ভিডিও এডিটিং করেছি, এই জন্য ঠিকমতো ঘুমাতে পারিনি। প্লাস আমাদের এলাকায় কারেন্ট থাকে না, যখন একটু ঘুমানোর সময় তখনই কারেন্ট থাকে না, দুপুরবেলাও কারেন্ট থাকে না, রাত্রেও মাঝরাতে কারেন্ট চলে যায়, তখন আমরা আর কি ঠিকমতো ঘুমাতে পারি না। তো এইভাবেই চলছে আমাদের জীবন। যারা আর কি জামগড়ার আশেপাশে থাকেন তারা কমেন্টে জানান। বাইপাইল জামগড়া দেখছেন আপনারা, ওই যে সকাল সকাল কত লোক অফিসে ধরতে গেলে আমাদের এই জামগড়া এলাকাটা শিল্পাঞ্চল এলাকা, এখানে প্রচুর গার্মেন্টস এবং কলকারখানা থাকাতে সকালে গাড়িটা নিয়ে বের করা প্রচুর রিস্কি একটা বিষয়। এখানে হাজার হাজার মানুষ তারা তাদের কর্মক্ষেত্রে যায়। তো এর মধ্যেই আমি আমার গাড়িটা নিয়ে আজকে বের হলাম। তো দেখি একটু ঘোরাফেরা করি সকালে রাইডটা কেমন হয়। ও গাড়ি বের করার আরেকটা কারণ আছে, কারণ আমি যেই বাসায় গাড়িটা রাখি সেই বাসায় আমরা 3 জন গাড়ি রাখি। আমাদের বাড়িওয়ালা ছেলে রাখে এবং আমি রাখি। যেদিন আমি তাড়াতাড়ি আসি সেদিন আমার গাড়িটা মাঝখানে থাকে, সেদিন আর আমার গাড়ি সকাল সকাল বের করতে হয় না। যেদিন আমি একটু লেট করে বাসায় ফিরি তখন আমার আর কি আমাদের বাড়িওয়ালার ছেলে আকাশ ভাই তখন গাড়ি যখন ভিতরে ঢুকায় ফেলে, তখন তো আমি সকালে যদি গাড়ি বের না করি তখন আবার সে গাড়ি বের করতে পারে না। খুবই স্বল্প পরিমাণ জায়গার ভিত্তিতে আমরা 3টা গাড়ি রাখি। তো এই জন্য গাড়ি বের করলাম। বের করার পরে ভাবলাম ছোট একটা রাইড করে আসি এবং আপনাদের সাথে 10টা বিষয় নিয়ে আলোচনা করা যাক, যেগুলো আমি ফেস করতেছি বেশ কিছুদিন যাবত। দেখছেন এইসব রাস্তায় বাইক রাইড করার অবস্থায় কথা বলাটাও রিস্কি, মনে হচ্ছে এই বুঝি গেলাম পিছলে পড়ে। আর চারপাশে মানুষজন, এইভাবে বাইক রাইড করাটা আসলেও একটু কষ্ট হয়ে যায়। যারা বাইক রাইড করেন লাল কাদামাটির উপর দিয়ে, পানির উপর দিয়ে বোঝা যায় না যে কোন জায়গায় ভাঙা আছে কোন জায়গায় ভালো রাস্তা, এটা বোঝাটা খুবই কষ্টকর। তো বিশেষ করে গলির ভিতর তো আরও রিস্ক, এখানে রাস্তাঘাট তেমন একটা ভালো না বললেই চলে। তো এইভাবেই আর কি কষ্ট করে আমাদের গাড়িগুলো নিয়ে এইভাবে এলাকার মধ্যে চলতে হয়। এই কারণে আমাদের গাড়িগুলো একটু তাড়াতাড়ি নষ্ট হয় এবং জিনিসপত্র পার্সপাতি, বল রেসার, ব্রেক প্যাড, তারপর আরও যাবতীয় সমস্যা হয় কিছুদিন পরই। কারণ এই যে উঁচু উঁচু রাস্তা, ভাঙা রাস্তা, কাদা মাটি পানি, এসবের মধ্যে আমরা বাইক চালাই বেশিরভাগ সময়।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের একটা মূল্যবান কমেন্ট কমেন্ট করে আমাকে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। তো আমি কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।